পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে কে? মোদিও করবেন না, যোগীও করবেন না। দরকার একটা বাংলার মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প। আর সেই বিকল্পটা তৈরি করতেই কিন্তু ব্যর্থ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কখনোই নরেন্দ্র মোদী হতে পারে না, বা বিজেপি সমর্থন করে তারা কিন্তু কথায় কথায় মোদী, আর মোদির পরে যদি কারোর কথা বলে তো যোগী। এরা দুজনেই সত্যি কথা বলতে গেলে বাংলার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য সব কিছুতেই কিন্তু একমাত্র এক এবং অদ্বিতীয় রূপে বাঙালির আধিপত্য ছিল। পশ্চিমবঙ্গে তো অনেক পলিটিক্যাল পার্টি রয়েছে, অবশ্যই। ওকে, এবং আপনাদের পার্টি যেহেতু একদম নতুন, তো আপনি যদি আপনার পার্টির সম্পর্কে কিছু বলেন। প্রাথমিক যে যে গুরুত্বপূর্ণ বিষয় বা যে জিনিসগুলো বাঙালির প্রয়োজন, এক হচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নতি। বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশের যে ঘটনা, সেটা সূত্রপাত কিন্তু জ্যোতি বসুর আমলে, সিপিএম আমলে। তো কি দাঁড়ালো? কংগ্রেস সিপিএম দুজনেই শেষ। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে শেষ। তাদের কিন্তু আর প্রত্যাবর্তনের কোনো জায়গা নেই। সেই মানুষটা, পার্টিকুলার সেই ইন্ডিভিজুয়াল, সে নিজে যদি পশ্চিমবঙ্গে জন্মে থাকে, একটা নির্দিষ্ট জেলায় সে জন্মগ্রহণ করে থাকে, সেখানকার সমস্যাগুলো সে জানে, সেই সমস্যার সমাধান কি হতে পারে তা জানে, সেই ঘোর বাস্তব থেকেই সে উঠে এসেছে। 2026 সালে প্রজাশক্তি পার্টির রাজনৈতিক সমীকরণ কি হতে চলেছে? সো বলো রণদীপ্ত, কেমন আছো? ভালো, ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসা শুভেচ্ছায় ভালো আছি। ওকে, সো রণদীপ্ত, তুমি প্রজাশক্তি পার্টির সঙ্গে বর্তমানে যুক্ত, তো তুমি প্রজাশক্তি পার্টির সঙ্গে যুক্ত কিভাবে হলে? দেখো, প্রজাশক্তি পার্টির আগেও আমি যে রাজনীতির সাথে একেবারে, রাজনীতির ধরাছোঁয়ার যে একেবারে বাইরে ছিলাম তা নয়। একসময় মানে করেছি, অনেক দলে ছিলাম, কাজ করার চেষ্টা করেছি, সবটুকুই দিয়েছি, কিন্তু দেখেছি যে জনগণের জন্য সেইভাবে লাভদায়ক তারা কিছুই করে উঠতে পারেনি। এই প্রথম প্রজাশক্তি পার্টিতে আমি এলাম এবং দেখলাম যে এই দলের মধ্যে একটা প্রপার ভিশন আছে এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য কিছু করার একটা মানসিকতা আছে। কারণ জানো তো, পশ্চিমবঙ্গের বলা ভুল, বাঙালিদের একসময় কিন্তু বাঙালিরা তোমার গোটা ভারত কাঁপিয়েছে। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য সব কিছুতেই কিন্তু একমাত্র এক এবং অদ্বিতীয় রূপে বাঙালির আধিপত্য ছিল। সেই বাঙালি আজকে নানা কারণে, যেটা প্রধানত রাজনৈতিক, সেই কারণে কিন্তু আজকে বাঙালি ভীষণভাবে চারিদিক দিয়ে না কোণঠাসা। তো সেই হিসেবে আমার বিশ্বাস প্রজাশক্তি পার্টির একটা ভিশন রয়েছে এবং অবশ্যই আমরা সবাই মিলে, আমাদের দলের সবাই মিলে আমরা এগিয়ে যেতে পারবো এবং পশ্চিমবঙ্গকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো, তার শ্রেষ্ঠ আসনে বসাতে পারবো। ওকে, সো আপনাদের রাজনৈতিক পার্টির আদর্শ কি? প্রজাশক্তি পার্টির আদর্শ একটাই, সেটা হচ্ছে বাঙালিদের প্রকৃত সার্বিক উন্নয়ন এবং বাঙালির ঐতিহ্যের পুনর্জাগরণ। দুটো কথা, বাঙালিদের সার্বিক উন্নয়ন এবং বাঙালি ঐতিহ্যের পুনর্জাগরণ। সো বর্তমানে প্রজাশক্তি পার্টির মেম্বার সংখ্যা কত? বর্তমানে প্রজাশক্তি পার্টির মেম্বার সংখ্যা হচ্ছে প্রায় 500-র কাছাকাছি। গণনায় যা আমরা ধরে নিয়েছি, আমাদের যা মেম্বার সংখ্যা আমরা দেখেছি, বা আমি বিশেষ করে আমার সৌভাগ্য হয়েছে দেখার, তাতে 500-র কাছাকাছি নিঃসন্দেহে। এবং এটা দেখেই আমরা একটা বলতে পারি যে পশ্চিমবঙ্গের একটা বহুল সংখ্যক মানুষজন এখন পরিবর্তন চাইছে। পশ্চিমবঙ্গে তো অনেক পলিটিক্যাল পার্টি রয়েছে, অবশ্যই। ওকে, এবং আপনাদের পার্টি যেহেতু একদম নতুন, তো আপনি যদি আপনার পার্টির সম্পর্কে কিছু বলেন। আমার পার্টির সম্পর্কে কিছু বলার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। এখন আপনি যেখানেই যান, মধ্যবিত্ত মানুষ থেকে একেবারে প্রান্তিক মানুষ, আমি এলিটদের বাদ দিচ্ছি, মধ্যবিত্ত থেকে প্রান্তিক মানুষ যারা ধরুন এখন আপনি দেখবেন চায়ের দোকানে কিংবা পাড়ার রকে, ট্রেনে, বাসে, এখন একটাই কথা, মানুষ পরিবর্তন চায়। মানুষ একটা অল্টারনেটিভ পলিটিক্যাল পার্টি চায়, যেটা মানুষের জন্য বলবে, যেটা পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য কথা বলবে।
কারণ আজ পর্যন্ত যে যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, তারা কিন্তু কেউ পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থটাকে প্রাধান্য দেয়নি। বর্তমানে আমরা জানি যে বর্তমান শাসক দলের যে সীমাহীন দুর্নীতি, নারী সুরক্ষা এবং সীমান্ত মানে যেটাকে আর কি, যেটা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই দুটো দিক দিয়েই বর্তমান শাসক দলের যে ব্যর্থতা সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে এই শিক্ষা দুর্নীতি, এসএসসি দুর্নীতি, আপনার এই চাকরি চুরি, স্বাস্থ্যক্ষেত্রে অবনতি, এই সমস্ত জিনিস তো আমরা দেখতেই পাচ্ছি যে পশ্চিমবঙ্গে একটা এমন পরিস্থিতি হয়েছে, এখানে চাকরি নেই, পুঁজি নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র ভাতার মাধ্যমে এই শাসক দল এটাকে টেনে নিয়ে যাচ্ছে। সিপিএম কংগ্রেস এই দুটোর এখন আশা একেবারেই ক্ষীণ। এক্ষেত্রে একটা পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক চিন্তাধারা, এর একটা অন্য রকমের বৈশিষ্ট্য আছে যা ভারতের অন্যান্য রাজ্যগুলির থেকে কিন্তু একটু আলাদা। এই চিন্তাধারাটা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষজন যখন কোনো একটি রাজনৈতিক দলকে নির্বাচন করে, তাকে যখন চুজ করে, তখন কিন্তু তাকে প্রচুর সময় দেওয়া হয়। একটা বড় সময় ধরে সেই রাজনৈতিক দল কিন্তু রাজত্ব করে, কিন্তু তারপর যখন তাকে ক্ষমতাচ্যুত করে পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি, তখন কিন্তু তাকে আর মানে তার ফিরে আসার, তার মানে আবার পুনরায় ক্ষমতায় আসার কোনো রকম চান্স, কোনো রকম সুযোগ কিন্তু তার থাকে না। এটা আমরা কংগ্রেসের ক্ষেত্রেও দেখেছি। স্বাধীনতার পর থেকে 1977 পর্যন্ত একটা টানা রাজত্ব করেছিল, তার মাঝে নানা রকম দুর্নীতি হয়েছিল, নানা রকম দুর্নীতির শিকার হয়েছিল পশ্চিমবঙ্গ। মাঝখানে একটু রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল এই নকশাল আন্দোলন, ওগুলোর সময়, ওটাকে বাদ দিচ্ছে, কিন্তু ওটাকে বাদ দিলেও ক্ষমতায় কিন্তু বারংবার কংগ্রেসই এসেছে। তারপর যখন কংগ্রেসের সময় শেষ হলো এবং বামপন্থীরা এলো, তখন কিন্তু কংগ্রেস একেবারেই আপনার মানে যাকে বলে ইট ওয়েন্ট ইনটু অ্যান অবলিভিয়ন, তার ফিরে আসার কিন্তু আর কোনো চান্স নেই। এখন আপনি দেখছেন কংগ্রেসে প্রার্থী দিচ্ছে, অনেক রকমের কথা হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, কিন্তু লাভের লাভ কিন্তু কিছু হচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আর গ্রহণ করছে না কংগ্রেসকে। বামপন্থীদের ক্ষেত্রেও একই জিনিস, টানা 34 বছর সুযোগ দিয়েছিল মানুষ, কিন্তু লাভের লাভ সে এক। যখন দুর্নীতি হয়েছে, সীমাহীন দুর্নীতি করেছে, অনুপ্রবেশ থেকে শুরু করে আজকে আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে আমরা দোষারোপ করি এই অবৈধ অনুপ্রবেশের জন্য, কিন্তু এই বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশের যে ঘটনা, সেটা সূত্রপাত কিন্তু জ্যোতি বসুর আমলে, সিপিএম আমলে। তো এরকম ধরনের নানা রকমের দুর্নীতি সিপিএম করেছিল, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি থেকে শুরু করে অনেক কিছু। তাতে করে কিন্তু সিপিএম এর যখন সময় শেষ হলো, তখন কিন্তু শেষই হলো, তারও আর ফেরার কোনো চান্স নেই। তো কি দাঁড়ালো, কংগ্রেস সিপিএম দুজনেই শেষ, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে শেষ, তাদের কিন্তু আর প্রত্যাবর্তনের কোনো জায়গা নেই। সিপিএম শেষ হয়েছিল 2011 সালে। আচ্ছা, এবারে তৃণমূল এবার আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর রাজত্ব চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিরকম ধরনের দুর্নীতি। রইল বাকি প্রধান বিরোধী দল বিজেপি। এবার বিজেপিতে বাঙালির একটা বড় সংখ্যক মানুষজন কিন্তু বিজেপিকে বিশ্বাস করেছিল, এবং বিজেপির একটা প্রচন্ডভাবে মানে বিশেষ 2018-19 নাগাদ কিন্তু বিজেপির সদস্য সংখ্যা প্রচুর ছিল, এবং বাঙালির মধ্যে কিন্তু আস্তে আস্তে একটা যে মানে বিজেপির প্রতি ভালোবাসা, সেটা কিন্তু বেড়ে উঠছিল, একটা বিশ্বাস, ভরসা, এবং সেটা অনেকাংশেই হচ্ছিল কেন না এই তৃণমূলের যে দুর্নীতি সেগুলোকে দেখে, এক হচ্ছে তাই। আর দ্বিতীয়ত হচ্ছে বিজেপির যে মানে কি বলবো, তাদের যে আশা ভরসা যেটা তারা দিচ্ছিল, একটা হচ্ছে তৃণমূলের সীমাহীন দুর্নীতি, আর আরেকটা হচ্ছে যেহেতু বিজেপি একটি নতুন পলিটিক্যাল পার্টি, আর সেই সময় বিজেপি বাদ দিয়ে পশ্চিমবঙ্গে আর কোনো পলিটিক্যাল পার্টি ছিল না যে মানুষকে সেই ভরসা দিতে পারে। সিপিএম কংগ্রেসকে মানুষ দেখে নিয়েছিল, তাদের দেখা হয়ে গেছিল, তাদের প্রোগ্রেস রিপোর্ট কার্ড বলতে পারেন মানুষের হাতে ছিল, সেটা খুব একটা ভালো নয়। তৃণমূল এরকম করছে, তো বিজেপিকে মানুষ ভরসা করেছিল। 2021 সালে যে জিনিসটা হলো, সেটা সব থেকে একটা কলঙ্কময় ব্যাপার। সেটা হচ্ছে বিজেপি
প্রচন্ডভাবে হারলো, প্রচন্ডভাবে। একটা এমন সময় চলে এসেছিল যখন বিজেপির ছোট বড় নেতাদের মধ্যে একটা ঔদ্ধত্য চলে এসেছিল, রীতিমতো ভাবে গলাবাজি, হুমকি, এমনকি টিএমসি হেরে যাওয়া মাত্রই বিজেপি কি কি শুরু করবে, কি কি করবে, সেগুলো কিন্তু অলরেডি ইলেকশনের ঠিক আগে আগে বলা শুরু করে দিয়েছিল নেতারা। এর ফলশ্রুতি কি হলো? যেই ইলেকশনের রেজাল্ট বেরোলো, টিএমসি একটা ভারী সংখ্যক ভোট নিয়ে জিতলো, মেজরিটি ভোট নিয়ে জিতলো, সরকার তৈরি করলো। তারপর যে পাল্টা রাগটা, প্রতিশোধ স্পৃহা যেটা তৃণমূলের ছিল, ভেবেই রেখেছিল তৃণমূল করবে, ইলেকশনের আগে কিচ্ছু করেনি, ইলেকশন শেষ হতে যে তাণ্ডবটা হলো তার শিকার কিন্তু বেচারা কর্মীগুলো হলো। এটা মূলত সব ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু কলঙ্কজনক দিক কোনটা, যে সেই সময় তারা যখন সাহায্যের জন্য তাদের সেই নেতাদের ফোন করছিল যারা একদিন স্টেজে গরম গরম বক্তৃতা সহযোগে তাদের মনকে নাড়া দিয়েছিল, তাদেরকে কাজ করতে উদ্ধত করেছিল, উদ্যোগী করেছিল, তাদেরকে যখন সুরক্ষা চাওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য ফোন করা হচ্ছে, সেই নেতাদের কারোর ফোন কিন্তু পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, হয় সুইচড অফ বা ফ্লাইট মোড। এবং সেই সময় এই সাহায্যের অভাবে প্রচুর কর্মী মারা গিয়েছিল, বিজেপির প্রচুর কর্মী মারা গিয়েছিল, প্রচুর কর্মী ঘরছাড়া হয়েছিল, এবং প্রায় 37 জন এই সংখ্যার কাছাকাছি মহিলারা এমন ছিল যারা বলেছিল যে তারা ধর্ষিতা, গণধর্ষিতা হয়েছে তৃণমূলের গুন্ডাদের, দুষ্কৃতীদের হাতে। ইলেকশন পরবর্তী, ভোট পরবর্তী যে হিংসাটা আমরা দেখেছিলাম, এই যে বিজেপি নেতাদের একটা ঋণাত্মক যে ব্যবহার, একটা নেগেটিভ বিহেভিয়ার, ফোন বন্ধ, কোন রকম যোগাযোগই তারা করেনি। ইলেকশন শেষ হওয়ার কয়েকদিন তো তাদের রাস্তাতেই দেখা যায়নি, ইলেকশন শেষ হওয়ার পর যখন রেজাল্ট বেরোলো তার কয়েকদিন পর। এইটা কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিকে একটা ভীষণভাবে ধাক্কা দিল, এবং প্রচুর মানুষের বিশ্বাস কিন্তু বিজেপির ওপর উঠে গেল। এবং শুধুমাত্র বিকল্প ব্যবস্থা নেই বলেই তখন সবাই কিন্তু বিজেপিকে মনে করতে লাগলো। বিজেপির প্রতি যে একটা আন্তরিক ভালোবাসা যেটা মানুষের মধ্যে উৎপন্ন হয়েছিল 18-19 সাল নাগাদ, সেটা কিন্তু এই 2021-এর পর ক্রমশই ম্রিয়মাণ হয়ে গেল, ক্ষুণ্ণ হয়ে গেল, তাদের একটা বড় হতাশার জায়গা হয়ে গেল। কিন্তু তারপরেও বিজেপির দিকে মানুষের মন এই জন্যই ছিল, তারা বলা যেতে পারে এক প্রকার বাধ্য হয়ে ভোট দিচ্ছিল, কারণ তাদের কাছে কোনো বিকল্প নেই। এই বিকল্পের নামই প্রজাশক্তি পার্টি। এই মূলমন্ত্র নিয়ে, বাঙালির জন্য কিছু করবার একটা বাসনা নিয়ে, তাদের সার্বিক উন্নতির একটা চিন্তা নিয়ে আমরা ময়দানে নেমেছি। এই বিকল্প শক্তির নামই হচ্ছে প্রজাশক্তি পার্টি সমদর্শী। আমাদের মূল উদ্দেশ্য কি? এক হচ্ছে আমরা দিল্লি থেকে নিয়ন্ত্রিত হব না, এমনকি মানে প্রত্যেকটি জেলায় কি হবে না হবে, পশ্চিমবঙ্গের দিকে দিকে কি হবে না হবে, সেটা আমরা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকেও কিন্তু আমরা বিচার করব না। এক একটি জেলায় কি হবে, মানে অপারেট করবেন না, অপারেট করব না, ইনস্ট্রাকশন দেব না। এক একটি জায়গায় কি হবে না হবে সেটা সেই জেলার বাস্তবতাকে নিরীক্ষণ করে সেখানকার যে জেলা কমিটির যারা থাকবেন তারা মূল বিবেচক হবেন এক্ষেত্রে। কারণ সেই জেলাকে কিন্তু আমাদের থেকে বেশি, আমরা যারা কলকাতার বাসিন্দা তাদের থেকে বেশি কিন্তু সেই মানুষগুলো চিনবে। সেই মানুষগুলোর জন্য কি কি জিনিস দরকার, কি কি জিনিস তাদের কাছে প্রায়োরিটি, তাদের প্রাপ্য, সেই জিনিসগুলো কিন্তু তারাই বলতে পারবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতি নির্বিশেষে বাঙালির সার্বিক উন্নয়ন, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কায়স্থ, শূদ্র, নমশূদ্র, কুর্মী, মতুয়া, সাঁওতাল, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। প্রত্যেকে বাঙালি, প্রত্যেকে যারা বাঙালির ভূমিপুত্র, আমরা সকলকে নিয়ে চলতে চাই। প্রজাশক্তি পার্টির একটাই উদ্দেশ্য, আমরা ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে বাঙালির যে সার্বিক উন্নয়ন সেটার কথা ভাবি, এবং শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্রে বাঙালির যাতে সার্বিক উন্নতি হয়, বাঙালি যাতে সেই সুবিধেগুলো পেতে পারে, যেটা আজকের দিনে পশ্চিমবঙ্গে সব থেকে খারাপ। এক হচ্ছে শিক্ষাক্ষেত্র, সরকারি স্কুলগুলো আপনি দেখবেন
যাদের একটু পয়সা আছে তারা চাই না যে ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ুক। একসময় এই সরকারি স্কুল থেকে বড় বড় দিকপাল মনীষী এসেছেন। আপনি কোনোদিন শুনেছেন যে প্রাইভেট স্কুলে রবীন্দ্রনাথ পড়েছেন, বঙ্কিমচন্দ্র পড়েছেন, বিদ্যাসাগর পড়েছেন? ভারতবর্ষে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে, ওকে, কিন্তু পশ্চিমবঙ্গ এখন বর্তমানে 4টে প্রধান রাজনৈতিক দল রয়েছে। টিএমসি, যেটা এখন রুলিং পার্টি, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। এবং তাদের মধ্যেই আপনাদের একটা সম্পূর্ণ নতুন পলিটিক্যাল পার্টি, প্রজাশক্তি পার্টি। তো সাধারণ মানুষ এই প্রজাশক্তি পার্টিকে কেন ভোট দেবেন? আপনারা কোন কোন ত্রুটি পূর্ণ করছেন যেটা অন্যান্য পলিটিক্যাল পার্টি করতে পারছে না? মানুষ প্রজাশক্তি পার্টিকে ভোট দেবে এ কারণেই, কারণ প্রজাশক্তি পার্টি বাংলার মানুষজনের সামনে, পশ্চিমবঙ্গের মানুষের সামনে সেই সমস্যা এবং তার সমাধানগুলোর কথা তুলে ধরছে, যে সমস্যা এবং সমাধানের কথা কোনো রাজনৈতিক দল তুলে ধরে না। প্রাথমিক যে গুরুত্বপূর্ণ বিষয় বা যে জিনিসগুলো বাঙালির প্রয়োজন, এক হচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নতি, শিক্ষাক্ষেত্র থেকে দুর্নীতি সরানো, দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য, তৃতীয় হচ্ছে নারী সুরক্ষা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সীমান্ত রক্ষা। এই 4টে জিনিস যেগুলো পশ্চিমবঙ্গের মানুষের এখন প্রায়োরিটি, সেগুলো ধারে কাজ দিয়েও কোনো রাজনৈতিক দল যাচ্ছে না। সিপিএম কংগ্রেসের কথা আমি ছেড়েই দিলাম, তারা এখন মানে বলতে গেলে নিজেদেরকে প্রাসঙ্গিক করে তোলার জন্যই তাদের এখন মূল সংগ্রাম। এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপির কথা আমি যদি ধরি, এক হচ্ছে শাসক দল, দ্বিতীয় হচ্ছে আপনার বিরোধী দল। এক দল বলছে পশ্চিমবঙ্গকে আমি উত্তরপ্রদেশ হতে দেব না, আরেক দল বলছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না। তারা সমস্যার কথাটা তুলে ধরছে, কিন্তু কি করলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, অর্থাৎ হচ্ছে প্রথমেই হচ্ছে যে সীমান্ত সুরক্ষা, তার যে নির্দিষ্ট কি পয়েন্ট, সেক্ষেত্রে তাদের কি দূরদৃষ্টি, তাদের কি চিন্তা, সেগুলো কোনো কিছুই তারা বাঙালির সামনে বলছেন না, শুধু কথা যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না। আরেক পক্ষ বলছে যে পশ্চিমবঙ্গকে আমি উত্তরপ্রদেশ, বিহার হতে দেব না। মানে বিহার, উত্তরপ্রদেশে যেরকম আর্থিক যে সমস্যাগুলো তাদের রয়েছে বা ছিল এতকাল ধরে, শিক্ষাক্ষেত্রে জাতি দাঙ্গা ইত্যাদি, যেগুলো একসময় গুন্ডারাজ, যেগুলোর জন্য বিহার এবং উত্তরপ্রদেশ কুখ্যাত ছিল, আমরা সেরকম কিছু হতে দেব না পশ্চিমবঙ্গে। কিন্তু তার যে সমস্যার যে সমাধান, সেটা কি হবে সেটা কিন্তু তুলে ধরছে না। এই জিনিসগুলো, এই রকমের দুর্নীতিগুলো তখনই বন্ধ করা যেতে পারে যখন বাঙালির যে 4টি মূল বিষয়, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং বিশেষত সীমান্ত সুরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা পশ্চিমবঙ্গের দিক থেকে, সেগুলো যদি ঠিকঠাক থাকে, আমরা অর্থাৎ প্রজাশক্তি পার্টি বাঙালির এই প্রাথমিক সমস্যাগুলোর কথা একদম প্রথমে তুলে ধরি। ধর্মীয় তোষণ নয়, শিক্ষাক্ষেত্রে কোনো রকম ভেদাভেদ নয়, এই একটা মনোবাঞ্ছা নিয়ে, একটা বাসনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের লক্ষ্য ওই 4টি পয়েন্ট, হেলথ, এডুকেশন, বর্ডার সিকিউরিটি অ্যান্ড উমেন সেফটি। একদম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উঠেই আসে যে 4টের প্রসঙ্গ তো আপনি বললেন, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে শিল্প, বাণিজ্য, ব্যবসা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আপনারা এক্ষেত্রে কি কোনো স্টেপ নেবেন? অবশ্যই, যাতে করে বাঙালির অর্থনৈতিক সমস্যা যাতে করে দূর হয় সেই হিসেবে, এবং তার জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ভোকাল ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং, যাতে করে শুধুমাত্র যে আপনার মানে কি বলবো থিওরিটিক্যাল যে পড়াশোনা সেগুলো যাতে না হয়, এর সাথে সাথে যাতে বাঙালি ব্যবসামুখী হয়, বাণিজ্যমুখী হয়, ব্যবসার দিকে, পুঁজি সংরক্ষণের দিকে যাতে বাঙালির মন যায়, যাতে বাঙালি সেদিকে মনোনিবেশ করে, সেইটা আমরা তুলে ধরবো। তো আপনারা যদি ক্ষমতায় আসেন ভবিষ্যতে, তো শিল্প এবং শিক্ষায়, ঠিক আছে, আপনারা কি একটা হিউজ ইনভেস্টমেন্ট করবেন আপনারা যদি ক্ষমতায় আসেন? অবশ্যই, শিক্ষাক্ষেত্র, চাকরিক্ষেত্রের উন্নতির জন্য, আর স্বাস্থ্যক্ষেত্র, এই 3টে জায়গায় মূলত আমরা কিন্তু বিনিয়োগ করবো। আর শিক্ষা যখন বলছি আমি, মনে রাখবেন আমাদের পার্টি যখন শিক্ষার কথা বলে তখন কিন্তু আধুনিক শিক্ষা,
ওই কোনো রকম ধর্মীয় শিক্ষা, যেটা আমরা এখন দেখছি যে রাজ্য সরকার এই ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষার জন্য এত কয়েক কোটি টাকা বিনিয়োগ করছে, এবং শুধু রাজ্য সরকারই নয়, কেন্দ্র সরকার থেকেও করে এই মাদ্রাসা শিক্ষার জন্য অনেক টাকারই বিনিয়োগ হয়। তো ব্যাপার হচ্ছে যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এই দুটো জিনিস করে আপনার ধর্মীয় শিক্ষার জন্য এত এত টাকা বিনিয়োগ করে। তার একটাই কারণ হচ্ছে এগুলো করে, এই ধর্মীয় ক্ষেত্রে বিনিয়োগ করে মূল যে সমস্যা সেগুলো থেকে মানুষের, বিশেষ তো বাঙালির মনটাকে সরিয়ে দেওয়া হয়, যাতে করে এই মূল ক্ষেত্র শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, এই তিনটে জিনিসের যে সীমাহীন দুর্নীতি, সেগুলো নিয়ে যাতে ভাববার অবকাশটুকু বাঙালি না পায়। আমাদের মানে লক্ষ্য হবে এই তিনটে ক্ষেত্রেই বিনিয়োগ করে, সঠিক পরিদর্শন করে, সেই জায়গাগুলোকে দুর্নীতি মুক্ত করে সেই জায়গাগুলোকে ঠিক করে তোলা। তো 2026 সালে প্রজাশক্তি পার্টির রাজনৈতিক সমীকরণ কি হতে চলেছে? দেখুন, সমীকরণ বলতে আমরা যেটাকে বুঝি সাধারণভাবে, যে কোনো একটা রাজনৈতিক দল যখন আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে বোঝাপড়া করে, আসন সমঝোতা ইত্যাদি, ক্ষমতা ধরে রাখার জন্য। তো সেক্ষেত্রে আমরা বলবো যে মানে আমাদের অন্তত প্রজাশক্তি পার্টির এরকম কোনো চিন্তাভাবনা নেই, এরকম কোনো চিন্তাভাবনা নেই, সমঝোতা করছেন না, করবো না। তার একটাই কারণ, আমরা কোনো রকম অশুভ আঁতাতে যেতে চাই না। কারণ সাময়িক ক্ষমতা ধরে রাখতে বা সাময়িক লাভের আশায় এরকম কোনো আঁতাতের সঙ্গে যদি আমরা যুক্ত হই, তাহলে কিন্তু আমাদের যে মূলমন্ত্র, আমাদের যে আদর্শ, আমরা কিন্তু সেটা থেকে বিচ্যুত হব, আমরা কিন্তু সেটা থেকে সরে আসব। আমাদের পথ চলার যে রাস্তাটা, আমাদের যে চলার যে পথটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে যদি আমরা এরকম কোনো অশুভ আঁতাতে যাই। আমাদের তখন নানা রকম মানে সমঝোতা করতে হবে, যেটা আমরা করতে চাই না। কিন্তু তার মানে কিন্তু এটা কখনোই নয় যে আমরা সমঝোতা করার মতো জায়গাতে নেই। আমাদের সেরকম লোকজনও রয়েছে, সেই লোকবল রয়েছে, সেই ক্ষমতাও রয়েছে, কিন্তু আমরা যাব না। হ্যাঁ, এখন যদি বলেন যে আমাদের তাহলে পাথেয় কি, আমাদের তাহলে কিসের কি আমাদের ভরসা, সমীকরণ কি, আমরা বলবো সাংস্কৃতিক আত্মমর্যাদা, প্রশাসনিক নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্য। এই চারটে জিনিস, এগুলোর ওপর ভিত্তি করেই আমাদের দলের পথ চলা। আর নারী সুরক্ষা, অবশ্যই নারী সুরক্ষা রয়েছে, শিল্পের উন্নয়ন রয়েছে, সব রয়েছে। এগুলোকে ভিত্তি করেই আমাদের কিন্তু পথ চলার শুরু হয়েছে, এবং এটার মাধ্যমেই আমরা কিন্তু ক্ষমতায় আসব। এবং এর জন্য কোনো রকম রাজনৈতিক সমঝোতা, আসন নিয়ে হিসেব নিকেশ, অন্য দলের সঙ্গে অশুভ আঁতাত করার আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমরা যে বিষয়ে কথা বলছিলাম, প্রার্থী, তো প্রজাশক্তি পার্টি, তার মধ্যে কি শুধু বাঙালি প্রার্থী থাকবে, নাকি ইন ফিউচার নন বেঙ্গলি প্রার্থীও ভোটে দাঁড়াতে পারে বা আপনাদের সঙ্গে যুক্ত হতে পারে? আচ্ছা, এক্ষেত্রে দাদা একটাই কথা বলবো, মানে যুক্তও হতে পারে না, বলছি আপনাকে, এক্ষেত্রে প্রজাশক্তি পার্টির প্রার্থী হবে একমাত্র বাংলার ভূমিপুত্ররা। এবার এই ব্যাপারটা একটু বলি, কারণ ইদানিং বাংলার ভূমিপুত্র এই কথাটা আপনার অনেকেই গর্গ চ্যাটার্জির মুখেও শুনেন, অনেক সময় গর্গ চ্যাটার্জির মুখে, বাংলা পক্ষের মুখে। এটা একটু আমাকে ক্লিয়ার করতে হবে বিষয়টা। বাংলার ভূমিপুত্র মানে যে বাংলায় জন্মেছে, যে পশ্চিমবঙ্গে জন্মেছে। আমার দুদিন আগে একজনের সঙ্গে পরিচয় হলো, সে নিজে তো এখানেই তো জন্ম, তার বাবাও এখানে জন্মেছে, ঠাকুরদা উত্তরপ্রদেশ থেকে এসেছে। তাহলে আপনার প্রশ্ন হবে, এনার যদি সেই যোগ্যতা থাকে, তাহলে ইনি কি প্রার্থী হতে পারেন? উত্তর অবশ্যই হতে পারে, কারণ এখানে অবশ্যই হতে পারে। যে জানে জায়গাটাকে, যে চেনে। আমি আপনাকে বলছি, তৃণমূল যেরকম এবারে প্রার্থী দিয়েছিল কে, এই খুব সম্ভবত আসানসোলে শত্রুঘ্ন সিনহা, যে জানেই না পশ্চিমবঙ্গ কি, যে আসানসোলের যে কোথায় কি হতে পারে না পারে সে জানেই না। কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, এই যে এদেরকে প্রার্থী দিয়েছিল, এরা জানেই না পশ্চিমবঙ্গে কোথায় কি হচ্ছে, তারা একবর্ণ বাংলা জানে না। এবার এই সমস্ত ক্ষেত্রে আমরা এমন কাউকে প্রার্থী করব না যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি সম্পর্কে অবগতই নয়। আমরা এমন কোনো মানুষকে করব না যে পশ্চিমবঙ্গে জন্মেছে, যে জন্মসূত্রে বাঙালি, ঠিক আছে,
পরিবার বংশের দিক দিয়ে নাই হতে পারে, কিন্তু জন্মসূত্রে যে বাঙালি একদম। সে কিন্তু অতি অবশ্যই আমাদের প্রার্থী হতে পারে, যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি সম্পর্কে অবগত, পশ্চিমবঙ্গের সমস্যা সম্পর্কে অবগত, এবং পশ্চিমবঙ্গের মানুষের সমস্যার কি কি সমাধান হতে পারে সেগুলো দিতে পারবে, সেই মানুষই কিন্তু প্রার্থী হতে পারে। এবং যেটা আমি আগেও আপনাকে বললাম যে এখানে কিন্তু কলকাতাও ঠিক করে দেবে না যে কোন জায়গায় কে প্রার্থী হবে, সেটা কিন্তু ঠিক করা হবে মানে ধরুন আমরা যদি নদিয়ায় প্রার্থী দিই, আমরা নদিয়া থেকেই সেই ছেলেকে কিন্তু তুলবো। এখন সেই ছেলে যদি আমরা দেখি একটা যোগ্য ছেলে বা একটা যোগ্য মেয়ে, সে যদি নন বেঙ্গলিও হয়, তার বংশ যদি অবাঙালি হয়, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু তাকে সেই জেলার সমস্যা, সেই জেলাতে কি কি সমস্যার মধ্যে রয়েছে মানুষ, কিভাবে তাদের সমাধান হতে পারে, কিভাবে মানুষের উপকার করা যায়, সেগুলো যদি সে জানে, অবশ্যই সে প্রার্থী হতে পারে। তো এখানে একটা প্রশ্ন আসছে, ঠিক আছে, আপনি বললেন যে আপনাদের পলিটিক্যাল পার্টিতে তারাই প্রার্থী হতে পারবে যারা নাকি পশ্চিমবঙ্গের ভূমিপুত্র, অবশ্যই এখানে জন্মেছে, এখানে জায়গা জানে, এখানকার সংস্কৃতি এবং এখানকার সমস্যা সম্পর্কে অবগত, যাদের শৈশব যৌবন সব কেটেছে এখানে, তারা জানে, তারা নিজেরা ওই সমস্যার মধ্যে রয়েছে, তারাই একমাত্র পারবে। যেমন আমরা পশ্চিমবঙ্গের বাঙালি, আমরা ধরুন কলকাতায় আমরা জন্মেছি, কলকাতায়, আপনিও কলকাতার ছেলে, আমিও কলকাতার ছেলে, আমরা জানি আমাদের আশপাশে কি সমস্যাটা হচ্ছে। এবার আপনি একটু কল্পনা করুন, আজকে বাইরের থেকে যদি কাউকে আমি প্রার্থী এখানে করে দিই, সে কি জানবে যে এখানে কি সমস্যা হচ্ছে, এখানে এই অমুক বাজারটায় কি উন্নতি হওয়া উচিত, একটা হসপিটালে তার মানে কি কি ব্যবস্থা করা উচিত, সেখানকার মানুষ কি সমস্যার মধ্যে, সে হয়তো জানতে পারে নিউজ দেখে, সে কিন্তু সেই বাস্তব সমস্যার মধ্যে থেকে সে কিন্তু উঠে আসেনি। আমরা কিন্তু পারবো, আজকে যদি আপনাকে এখানকার প্রার্থী করা হয়, আপনি জানবেন এখানকার কি কি সমস্যা। ঠিক তেমনি একটা ধরুন নদিয়া জেলার কল্যাণী, সেখান থেকে যদি একজনকে আমি প্রার্থী করি, আমি সেখান থেকেই করব, এখানে কিন্তু আবার কলকাতার কোনো ছেলেকে আমি সেখানে বসিয়ে দেবো না গিয়ে। আমাদের এটাই প্ল্যান, যাতে করে জেলা ভিত্তিক ভাবে আমরা কাজটা করব, যেটা বললাম জেলার বাস্তবতা দেখে প্রার্থী নির্বাচন হবে, যাতে করে সেই জেলার সম্পর্কে অবগত থাকে, সেই জেলারই একটি ছেলে বা মেয়ে, তাকে আমরা তুলবো, যাতে করে সেই পার্টিকুলার জেলার উন্নতি হতে পারে। আপনি আজকে চাকরি পেয়ে আপনি তামিলনাড়ু চলে গেলেন, বা আপনি অন্ধ্রপ্রদেশ চলে গেলেন, মহারাষ্ট্র চলে গেলেন, সেখানে আপনার ছেলে জন্মালো, তাকে কিন্তু আমরা বাংলার ভূমিপুত্র ধরবো না। সে আপনি চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোষ বোস যাই হন না কেন, তাকে কিন্তু আজকে সেও যদি হুট করে চলে আসে, তাকে কিন্তু আমরা প্রার্থী হতে দেবো না, কারণ সে সমস্যাটা জানবে না, সে জানবে না হাওড়ার এখানে কি সমস্যা হচ্ছে। রাইট রাইট। তাই যখন আমি বাংলার ভূমিপুত্র কথাটা বলছি, বা আমাদের পার্টি যখন বাংলার ভূমিপুত্রের কথা বলছে, তখন তারা কিন্তু রীতিমতো ভাবে যারা জন্মসূত্রে বাঙালি, যারা সেই পরিস্থিতির শিকার, তাদের কথাই না বলছে। অ্যাকচুয়ালি আমি এইটা একটুখানি এলাবোরেট করলাম, কারণ এই আপনি বললেন যে ভূমিপুত্র, তো এইটার সাথে কিন্তু এই বাংলা পক্ষের অনেক, আমি তো প্রথমেই বললাম যে এর সঙ্গে কথার মিল রয়েছে। তো অনেকেই হয়তো এটা বুঝতে পারে যে না, প্রজাশক্তি পার্টি হয়তো শুধুমাত্র বাঙালিদের জন্য রয়েছে, বা এরা শুধু মানে এরা ক্ষমতা আসলে বাঙালিদেরই দেখবে এবং অবাঙালিদের তোষণ করবে, সেই কারণেই আমি পুরো জিনিসটা একটু ক্ল্যারিফাই করলাম। তার মানে আপনারা বলতে চাইছেন যে বাঙালি হোক বা নন বেঙ্গলি হোক, যদি আমাদের পশ্চিমবঙ্গের ভূমিপুত্র হয়ে থাকে তাহলে তারা আসবে। কিন্তু হ্যাঁ, নন বেঙ্গলি আবার সে মানে আপনার মানে এক অক্ষরও বাংলা লিখতে পারবে না, সে বাঙালি সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল নয়, আবার তাকেও আমরা দিলাম, সেটা হতে পারে না। এখন যেহেতু আমি বললাম যে আমাদের মোটো কি, এক হচ্ছে বাঙালি মানে বাঙালিদের সার্বিক উন্নয়ন, দ্বিতীয় হচ্ছে বাঙালি ঐতিহ্যের পুনর্জাগরণ, পুনরুদ্ধার। কাজে পুনরুদ্ধারের জন্য তো বাঙালি লাগবে, অবশ্যই, বা বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে হবে। একদম একদম। দেখুন, কিছু মনে করবেন না, আমি কিছু লোকের নাম বলতে পারি, যেমন ধরুন গায়ক কেএল সায়গাল, এক সময়কার তিনি প্রথম সুপারস্টার ছিলেন, এবং জন্মসূত্রে পাঞ্জাবি হলেও পরবর্তীকালে কিন্তু তিনি এখানে ছিলেন, এবং বাঙালি সংস্কৃতিকে প্রচন্ডভাবে ভালোবেসেছিলেন। বাংলায় তার প্রচুর গান আছে, নিজে সবসময় পুরো বাঙালিদের মতোই ওনার, পরবর্তীকালে যখন ছবি আমি দেখেছিলাম যে উনি বাঙালিদের মতোই ধুতি পরতেন, আর পাঞ্জাবি বা বাংলা শার্ট আগেকার দিনে যেমন পাওয়া যেত। দুঃখের বিষয় তিনি স্বাধীন ভারতকে দেখে যেতে পারেননি। 47 সালে 15ই আগস্টের আগেই তার মৃত্যু হয়, ওই মাসেই ওনার মৃত্যু হয়। রাজেশ্বরী পাঠক রয়েছেন, রবীন্দ্রসঙ্গীত গায়িকা, তিনিও কিন্তু জন্মসূত্রে পাঞ্জাবি।
কেএল সাইগেলও জন্মসূত্রে পাঞ্জাবি। যারা বাংলা বলতে পারে, যারা বাংলা ভাষার যে মাধুর্য, বাঙালি সংস্কৃতির যে মাধুর্য এর সাথে পরিচিত এবং এবং ইতিহাস সম্পর্কে অবগত এবং সেই সঙ্গে বাঙালি সমস্যাগুলোর সঙ্গেও পরিচিত। অবশ্যই আজকে দেখুন, গর্গ চট্টোপাধ্যায়ের বাংলা পক্ষ যেটা বলে, তারা যেখানেই তাকে বাঙালি ক্যান্ডিডেট, সে ভালো হোক মন্দ হোক, তার পলিটিক্যাল রেকর্ড কিছু না দেখেই তাকে সমর্থন করে। কথা হচ্ছে যে পলিটিক্যাল রেকর্ডটাও তো দেখতে হবে যে সেই মানুষটা কেমন। ধরুন একজন তেওয়ারি আর একজন ব্যানার্জি, ঠিক আছে, ওই ব্যানার্জি আপনার দেখা গেল বদমাইশ, অসৎ। তেওয়ারি সে কিন্তু ওই ব্যানার্জির থেকে বেশি বাঙালি সংস্কৃতি নিয়ে ওয়াকিবহাল, কিন্তু বাংলা পক্ষ শুধুমাত্র ব্যানার্জি সারনেমটা দেখে ওকে কিন্তু সমর্থন দেবে এবং বাঙালিকে ইনফ্লুয়েন্স করবে যে আপনারা ভোটটা দিন। আমরা এই ধরনের রাজনীতি পছন্দও করি না। আমাদের কাছে একটাই, বাঙালি সংস্কৃতি জানতে হবে, বাঙালি সংস্কৃতি সম্পর্কে খোঁজ খবর অবগত থাকতে হবে এবং সেই সাথে বাঙালির যে সমস্যা, দৈনন্দিন জীবনের সমস্যা, সেগুলো সম্পর্কে অবগত থাকতে হবে এবং তার কিভাবে সমাধান হতে পারে সেটাও ভাবতে হবে। এটাই আমাদের পার্টির মূল লক্ষ্য। এবং আরেকটা জিনিসও, আমাদের একটা জিনিস আপনি দেখবেন যার জন্য বিজেপিকে এখন আমি যেটা বললাম, যে একটা হচ্ছে যে বঙ্গ বিজেপি প্রচন্ডভাবে দিল্লির দ্বারা নিয়ন্ত্রিত। যতক্ষণ না দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কোনো রকম কোনো আদেশনামা না আসে, কোনো রকম আদেশ নির্দেশ না আসে, ততক্ষণ এখানে কিচ্ছু তারা করেন না, সেইভাবে কিচ্ছু করেন না। কোথাও গিয়ে আজও কিন্তু তারা প্রপার প্রার্থী দিতে পারে না। একটা মুখ তারা কিন্তু, পশ্চিমবঙ্গের মুখ তারা পারে না। এতদিন পর যে শুভেন্দু অধিকারী কথা তারা বলছে, সেও কিন্তু তৃণমূল থেকে উঠে এসছে। আজ এত বছরের তাদের যে রাজনৈতিক যে দাপট, তার মধ্যেও কিন্তু শুধুমাত্র ওই মোদি ম্যাজিকেই কিন্তু বিজেপির যদি কোনো সিট বেড়েও থাকে, ওই মোদি ম্যাজিক, যেটা ওরা নিজেরাও দাবি করে, মোদিজি এই করছেন, মোদিজি সেই করছেন, কিন্তু পশ্চিমবঙ্গে মানুষ কিন্তু মোদিজি নন। কাজেই পশ্চিমবঙ্গে নিজেদের যে একটা আলাদা আইডেন্টিটি তৈরি করা, যেটা বাঙালি জনমানুষের সঙ্গে খাপ খাবে, বাঙালি জনজীবনের সঙ্গে তাল মিলিয়ে চলবে, এমন কিন্তু তারা করে না। বরঞ্চ শব্দবন্ধের দিক দিয়ে দেখুন, কার্যকর্তা, সূচনা, এই শব্দগুলো তারা কোথাও থেকে দিল্লির নেতৃত্ব যেভাবে কথা বলেন, কোথাও গিয়ে একটা তার ইমিটেশন আমরা দেখতে পাই। এই জন্যই এখানেও প্রজাশক্তি পার্টির উত্থান, কারণ আমরা বাঙালি জাতির জন্য কাজ করতে চাই। প্রজাশক্তি পার্টির যেটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে সর্বাগ্রে বাঙালির জন্য একজন যোগ্য বাঙালি প্রার্থী দাঁড় করা। এবং দিল্লি তো ছেড়ে দিন, আমি যেটা বললাম, আমরা কলকাতারও কোনো নির্দেশ কিন্তু আমরা নির্দেশ দেব না ওইভাবে যে মোদি ম্যাজিক। আজ পর্যন্ত বিজেপির তরফ থেকে একটা মানে পশ্চিমবঙ্গের নির্বাচনে জেতার জন্য যে একটা মুখ, কে হবে মমতার বিকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কে হবে, সেটা কিন্তু তারা বলতে পারেন না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কখনোই নরেন্দ্র মোদী হতে পারে না। যখন আমরা বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছি, আজ পর্যন্ত যারাই দিয়েছে বা বিজেপি সমর্থন করে, তারা কিন্তু কথায় কথায় মোদি, আর মোদির পরে যদি কারোর কথা বলে তো যোগী। এরা দুজনেই সত্যি কথা বলতে গেলে বাংলার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, কারণ বাংলার বিধানসভা মানে পশ্চিমবঙ্গের বিধানসভায় জেতা না জেতার সঙ্গে কিন্তু এনাদের ফ্যাক্টরটা কাজ করবে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে কে? মোদিও করবেন না, যোগীও করবেন না। দরকার একটা বাংলার মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প, আর সেই বিকল্পটা তৈরি করতেই কিন্তু ব্যর্থ বিজেপি। এক্ষেত্রে আমি বলবো ব্যর্থ হয়েছে বঙ্গ বিজেপি, আলাম চরমতম ব্যর্থ। এবং যেটা সব থেকে বড় জিনিস, যে গোষ্ঠী দ্বন্দ্ব, সুকান্ত কয়েকদিন আগেই তো যখন দিলীপ ঘোষের সঙ্গে এই জগন্নাথ মন্দিরে যখন তিনি গেলেন, বিজেপি দলের যে ওদের যে ওয়ার্ডিক্ট সেটাকে উপেক্ষা করে দিয়ে যখন জগন্নাথ মন্দিরে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন, তখনই আমরা দেখলাম যে বিজেপিতে একটা তুমুল গোষ্ঠীদ্বন্দ্বের একটা শুরু হলো। সুকান্ত ভার্সেস দিলীপ, একটা এরকম একটা দু দলে বিভক্ত হয়ে গেল। ফেসবুকেও আমরা দেখেছি, অন গ্রাউন্ডও আমরা দেখেছি। তো এইভাবে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তৈরি করতে না পারার ফলশ্রুতি কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এর ফলে কিন্তু আখেরে ক্ষতিটা কিন্তু বাঙালি মানুষদেরই হচ্ছে, বাঙালিদের হচ্ছে। সেই জন্য প্রজাশক্তি পার্টি কিন্তু কাজ করবে এই লক্ষ্যে যে এমন প্রার্থী দেওয়ার, সব জায়গাতেই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতে এমন প্রার্থী দেওয়া যারা সেখানকার সমস্যাগুলো জানে, যারা বাঙালি।
এবং যাদের মধ্যে সেই ক্ষমতা আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানে প্রবল ক্ষমতাবান, রাজনৈতিকভাবে কিন্তু আমি ওনাকে আন্ডার এস্টিমেট করতে পারবো না, প্রবল ক্ষমতাবান বর্তমানে পশ্চিমবঙ্গে, ওনারকে এবং ওনার দলকে পরাজিত করার মতো ক্ষমতা যাদের রয়েছে, যারা বাংলার প্রকৃত সমস্যাগুলোকে মানুষের সামনে তুলে ধরে ক্ষমতা বজায় রাখতে পারবেন, রাজনৈতিক ক্ষমতা দখল করে বাঙালির প্রকৃত উন্নতি করতে পারবে, সেরকম প্রার্থী নির্বাচনে কিন্তু প্রজাশক্তি পার্টির মূল লক্ষ্য। তো দর্শক বন্ধু, আপনাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো? প্রজাশক্তি পার্টির কোন কোন বিষয়গুলো আপনাদের পছন্দ হয়েছে, কোন কোন বিষয়গুলো আপনাদের মনে হয় আরও বেশি ইমপ্রুভ করা দরকার? আর ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। যদি আপনাদের কোনো বক্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের যদি ভিডিও পেতে চান যেগুলো আপনাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে আরও দৃঢ় করবে, আমার তো সেটাই প্রচেষ্টা রয়েছে ভিডিওগুলোর মাধ্যমে। তো আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান কন্টিনিউয়াসলি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আজকের জন্য এতটাই। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। নমস্কার।